হ্যালো সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আমি আশা রাখি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সকলকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আরো হতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার বইয়ের চ্যাপ্টার 6 মহাকর্ষ অভিকর্ষ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম লেকচার এবং এই লেকচারে আমরা গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র এবং নিউটনের মহাকর্ষ সূত্র জানব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমেই গ্যালিলিওর পরন্ত বস্তু নিয়ে আলোচনা করব। তো গ্যালিলিওর পরন্ত বস্তুর যেই তিনটি সূত্র আছে, ওই তিনটি সূত্র জানার আগে আমরা একটু জেনে নিই যে গ্যালিলিওর পরন্ত বস্তু হওয়ার জন্য কি কি শর্ত হতে হবে। ওকে, তো আমরা প্রথমেই দেখে নিই। আমরা প্রথমে দেখব যে গ্যালিলিওর পরন্ত বস্তু। ওকে, তো আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তু হওয়ার জন্য কোন বস্তুকে অবশ্যই স্থির অবস্থান থেকে ফেলতে হবে। স্থির অবস্থান হবে, কোন বস্তুকে অবশ্যই স্থির অবস্থান হতে ফেলতে হবে, অর্থাৎ তার আদি বেগটা 0 হতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ তাকে কোনো বেগ নিয়ে ছুড়লে আসলে আমরা গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না। তার আদি বেগ 0 হতে হবে। এবং দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হলো যে কোনো বাধা বিবেচনায় আনা যাবে না। কোনো বাধা বিবেচনায় আনা যাবে না। বাধা বলতে তুমি বলতে পারো বাতাসের বাধা বা অন্য কোনো ঘর্ষণ। আমরা গ্যালিলিওর পরন্ত বস্তুর জন্য কোনো বাধাকেই বিবেচনা করতে পারবো। ওকে, তো গ্যালিলিও তার প্রথম সূত্রে কি বলেছিলেন? স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাছাড়া আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আসলে গ্যালিলিও কি বোঝাতে চেয়েছিলেন? ধরো আমাদের এইটা হলো ভূমি। ওকে, এটা ধরো আমাদের ভূমি। একটু বোঝাই, এটা হলো আমাদের ভূমি। তো ধরো ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আমি একটা পাথর খন্ড রেখেছি। ধর এটা আমাদের পাথরখণ্ড, ভূমি থেকে ঠিক এইচ উচ্চতায় আছে। ওকে, ধর এটা হলো আমাদের এইচ উচ্চতা। আর ঠিক একই উচ্চতায় আমি একটা পালক রেখেছি, কোনো পাখির পালক রেখেছি। তো গ্যালিলিও বললেন, আমি যদি এই দুইটা বস্তুকে একই সময়ে ছাড়ি, আর আমি যদি বাধা, বাতাসের বাধা বা কোনো যে অন্য সকল বাধা সমান শূন্য ধরে নিই, অর্থাৎ আমি যদি বাধা বিবেচনায় না আনি, তাহলে এই পাথরটা এই জায়গায় থেকে ভূমিতে পড়তে যে সময় নিবে, ধরো পাথরটা আমাদের ভূমিতে আসতে টি পরিমাণ সময় নিল, তাহলে পালকটাও ঠিক একই পরিমাণ সময়ে আমাদের ভূমিতে এসে পৌঁছাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তিনি বোঝাতে চাইলেন, আমরা যে কোনো ভরের, যে কোনো আকৃতির, যে কোনো বস্তুই নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলি না কেন, যদি বাধা না থাকে এবং তাদের আমরা যদি স্থির অবস্থান থেকে ফেলি, তাহলে বস্তু দুইটা একই সময়ে ভূমিতে এসে পৌঁছাবে। আমি আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আসলে বাস্তবে কি এমন হয়? ধরো বাস্তবে কি হবে? বাস্তবে তুমি যদি ধরো তোমার এই যে তোমার পাথরখণ্ডটা এই যে আছে, আর তোমার পালকটা এই যে আছে, তো তুমি যদি দুইটা বস্তুকে একই সঙ্গে ফেলো, তুমি দেখবে কি পালকটার আগেই এই পাথরখণ্ডটা ভূমিতে এসে আঘাত করবে, তাই না? আর পালকটা পাথরখণ্ডটা পড়ার পরে ভূমিতে আসবে। এটা কেন হয় বলতো? ধরো এটা T1 সময় আসলো, এটা T2 সময় আসলো, তো অবশ্যই কি হবে? T1 গ্রেটার দেন T2 হবে। কখন? এটা যখন বাস্তব ক্ষেত্রফল, বাস্তব, আই মিন যখন বাধা আছে, যখন বাধা আছে। তো এটা কেন হয়? দেখো, যখন বাধা থাকবে তখন আসলে কি হয়? বাধা থাকলে এদের উপরের দিকে একটা বল থাকবে। তো দেখো উপরের দিকে সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স আছে। এখন যাদের ভর বেশি হবে, দেখো পাথরখণ্ডটার ভর বেশি, তার মানে এর নিচের দিকেও একটা বল আছে, যে বলটা এই বাধা থেকে বেশি হবে। যে কারণে ভর বেশি হওয়ার কারণে পাথরখণ্ডটা খুবই জলদি নিচে পড়তে পারবে। বাট এই পালকটার ভর তো খুবই কম, তাই না, পাথরখণ্ডের তুলনায়। এই কারণে এর উপরে বাধাটা বেশি অনুভূত হবে এবং পালকটা ধীরে ধীরে নিচে পড়বে। বুঝতে পেরেছি?
এবার গ্যালিলিও কি বলেছিলেন, আমাদের যদি এই যে যে বাধাটা, আমাদের এই বাধাটা যদি না থাকে, এই বাধাটা যদি না থাকে, তাহলে এই দুইটা বস্তুই একই সঙ্গে নিচে পড়বে। বুঝতে পেরেছি আমরা? তো এটাই ছিল হলো গ্যালিলিওর প্রথম সূত্র। আসো আমরা এখন গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা দেখি, যে গ্যালিলিও তার দ্বিতীয় সূত্রে কি বলেছিলেন। গ্যালিলিও তার দ্বিতীয় সূত্রে বললেন, স্থির অবস্থান হতে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। তো দেখো আমি জায়গায় মুক্তভাবে লিখেছি। মুক্তভাবে পড়া আর বিনা বাধায় পড়া একই কথা, বুঝতে পেরেছো? এই মুক্তভাবে বাংলাটা আসলে বিনা বাধায় বোঝায়। তো স্থির অবস্থান হতে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। তো ব্যাপারটা কেমন? ধরো এটা হলো আমাদের ভূমি, আর এই চারটা বস্তু আছে এই যে। এখানে বাধা জিরো আর আদিবেগও জিরো, আর বাধাও জিরো, তাই না? কারণ গ্যালিলিও বলেই নিয়েছেন যে আমি বাধা জিরো ধরেছি আর আদিবেগ জিরো ধরেছি। তো ধরো বস্তুটার এইখানে বেগ জিরো, এখন এটা ধরো ভূমি থেকে এই উচ্চতা। আমি যদি বস্তুটাকে ছেড়ে দিই, ধরো কিছুক্ষণ পর তো বস্তুটা এই জায়গায় আসবে, আবার কিছুক্ষণ পরে বস্তুটা এই জায়গায় আসবে, তাই না? তুমি বললেন দেখো এই এই জায়গায় যে বেগ ছিল, নিচে আসলে তো অবশ্যই বেগ বৃদ্ধি পাবে, এই জায়গায় তো একটা বেগ হবে, ধর এটা ভি ওয়ান, এই জায়গায় আরেকটা বেগ হবে, এটা ভি টু। আমরা কি অবশ্যই বলতে পারি না যে ভি টু গ্রেটার দ্যান ভি ওয়ান, অর্থাৎ বেগ কি বৃদ্ধি পাচ্ছে না নিচে যেতে যেতে? নিচে যত যত যাবো আমার বেগ বৃদ্ধি পাবে। উনি বললেন এই যে যে বেগটা, এই বেগটা হলো সময়ের সমানুপাতিক। অর্থাৎ দেখো নিচে যত পড়তে থাকবে সময় তত বাড়তে থাকবে, আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে কি বেগও বৃদ্ধি পাচ্ছে। তো গ্যালিলিও তার দ্বিতীয় সূত্রে বললেন যে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় বৃদ্ধি পাবে যত, বেগও তত বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছি আমরা? তো আসুন দেখো, এখন আমরা এই সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য এটাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করি। তো ধরি সেই ধ্রুবকটা হলো কি, এখন আমার অনেক দিনের ইচ্ছা আমি টিটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি করতে পারি, ভি বাই টি ইজ ইকুয়ালস টু কে হবে। দেখছো, গ্যালিলিওর দ্বিতীয় সূত্র থেকে আমরা কি দেখছি, যে বেগ এবং সময়ের অনুপাতটা ধ্রুবক, তাই না? তো এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি না যে ভি1/টি1 এটা তো ধ্রুবক হবে, ভি2/টি2 ধ্রুবকই হবে, ইজ ইকুয়ালস টু ভি3/টি3 এটাও ধ্রুবক হবে, ইজ ইকুয়ালস টু ডট ডট ভিএন/টিএন হবে, তাই না? একটা বস্তুর জন্য এই মানগুলো সবসময় কি হবে, ধ্রুবক হবে, ইজ ইকুয়ালস টু ধ্রুবক। ওকে, তো এটাই হলো গ্যালিলিও দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রকাশ। বুঝতে পেরেছি আমরা? আমি আশা রাখি তোমরা সবাই বুঝেছো। দেখো এখন আমরা একটা মজার জিনিস দেখি। আমরা ছোটবেলায় এই সূত্রটা পড়েছি না, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি/টি। দেখো আমরা যখন গ্যালিলিওর পরন্ত বস্তু, তখন ইউ এর মান কত হবে, জিরো। আর ইউ এর মান জিরো হলে কি হবে, ভি ইজ ইকুয়ালস টু জিরো প্লাস জিটি, অর্থাৎ ভি ইজ ইকুয়ালস টু জিটি। এখন আমরা কি জানি, অভিকর্ষ ত্বরণটা কি? এই যে যে অভিকর্ষ ত্বরণ, এটা কি, এটা ধ্রুবক না? এটা তো ধ্রুবক। তাহলে আমরা যদি ধ্রুবক উঠিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো। আমরা যদি ধ্রুবকটা উঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি না ভি প্রপোর্শনাল টু টি। দেখো এটা আমাদের কি হলো, এটা আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তু হয়ে গেল না? গ্যালিলিওর পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র হয়ে গেল না? হ্যাঁ, আসলে আমরা যখন 9 10 এই সূত্রটা পড়ি তখন আমরা গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র থেকেই সূত্রটাকে প্রমাণ করেছিলাম। তো এই কারণে দেখো আমরা ওই সূত্রটা থেকে এখন গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা পেয়ে যাচ্ছি। তো এটা অনেক মজার একটা ব্যাপার, তাই না? যাই হোক, এটা হলো আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। তো এটা এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা থেকে অনেক সময় আমাদের এমসিকিউ তে ম্যাথ চলে আসতে পারে। তো এই ব্যাপারটা তোমরা মাথায় রাখতে পারো। এখন দেখো আমরা গ্যালিলিওর তৃতীয় সূত্রটা শিখবো। গ্যালিলিও তার তৃতীয় সূত্রে কি বলেছিলেন। গ্যালিলিও তার তৃতীয় সূত্রে বললেন, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। ব্যাপারটা কেমন আমরা বোঝার চেষ্টা করি। ধরো এটা আমাদের ভূমি, ভূমি থেকে
এইচ উচ্চতা একটা বস্তু আছে, ধরো এই উচ্চতাটা হলো এইচ। এখন দেখো আমি যদি বস্তুটাকে ছেড়ে দিই জায়গা থেকে, অবশ্যই বাধা জিরো এবং আদিবেগ জিরো। আমরা যদি বস্তুটাকে এই জায়গা থেকে ছেড়ে দিই তাহলে এটা কি আস্তে আস্তে নিচে করতে থাকবে না? এটা তো আস্তে আস্তে নিচে করতে থাকবে, তাই না? তো ধরো এটা টি সময়ে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। ধরো এটাকে আমরা এইচ ওয়ান ধরি, হ্যাঁ, উচ্চতাটা এইচ ওয়ান। তো ধরো টি সময় পরে বস্তুটা এই জায়গায় আসবে। ধরো লেটস সে টি সময় পরে বস্তুটা এই জায়গায় আসবে। টি সময় পরে বস্তুটা এই যে দূরত্বটা অতিক্রম করলো এটা ধরো এইচ। তো গ্যালিলিও বললেন যে এই নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে ওই দূরত্বটা মূলত ওই সময়ের বর্গের সমানুপাতিক। ব্যাপারটা বুঝতে পেরেছে? এখন দেখো আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই তাহলে আমরা কি করব? আগের মতোই একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা যদি একটা ধ্রুবক দিয়ে গুণ করি তাহলে এইচ বাই টি স্কোয়ার এই মানটা কি আসবে? ধ্রুবক আসবে, তাই না? এই মানটা ধ্রুবক চলে আসবে। এখন এটা যেহেতু ধ্রুবক আসছে তাহলে এটা থেকে কি আমরা লিখতে পারি জায়গায় এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ টু বাই টি টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ থ্রি বাই টি থ্রি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডট ডট এইচ এন বাই টি এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে? ধ্রুবক, ধ্রুবক হবে, তাই না? তো এটাই হলো গ্যালিলিওর তৃতীয় সূত্রের গাণিতিক প্রকাশ। এখন আমরা আগের মতো আরেকটা মজার ব্যাপার লক্ষ্য খেয়াল করি জায়গায় দেখো, আমরা ছোটবেলায় তো এই সূত্রটাও শিখেছিলাম যে এইচ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন আমরা যখন গ্যালিলিওর পরন্ত বস্তু নিয়ে কথা বলবো তখন ইউ এর মানটা কত আসবে? জিরো আসবে। আর ইউ এর মানটা যদি জিরো আসে তাহলে এইচ ইজ ইকুয়ালস কি হবে? জিরো প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? এইচ ইজ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এখন দেখো তো আমাদের এই যে হাফ জি এই জিনিসটা কি? এটা কি একটা ধ্রুবক না? আমাদের হাফ জিটা তো একটা ধ্রুবক, তাই না? তাহলে আমরা এই ধ্রুবকটা উঠিয়ে দিতে পারি। এখন ধ্রুবকটা যদি উঠিয়ে দিই তাহলে আমাদের সমানের জায়গায় জাস্ট সমানুপাতিক চিহ্ন চলে আসবে। তাহলে আমরা কি লিখবো? এইচ সমানুপাতিক টি স্কয়ার। দেখো আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা চলে আসলো। তো সেই একই কাহিনী ছিল, আমরা এই তৃতীয় সূত্র থেকে আসলে এই সূত্রটা বানিয়েছিলাম। তো আমরা এখন দেখলাম যে কিভাবে এই সূত্রটা থেকে আমরা এই সূত্রটা পেতে পারি। ওকে, তাহলে আমরা এই জায়গায় গ্যালিলিও তৃতীয় সূত্র শিখলাম, তৃতীয় সূত্রের গাণিতিক প্রকাশ শিখলাম। এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা থেকেও আমাদের এমসিকিউ আসতে পারে। তো এই জিনিসটাও মাথায় রাখবো। এখন আমরা তৃতীয় সূত্র থেকে আরো কিছু জিনিস, মজার জিনিস জানতে পারি। কেমন? ধরো এটা আমাদের ভূমি, হ্যাঁ। তো ভূমি থেকে একটা উচ্চতায় একটা বস্তু রাখা আছে, একটা বস্তু নিয়েছি আমরা। তো ধরো এই উচ্চতাটা আমরা একটু ডিফাইন করে দিই। ধরো যে উচ্চতাটা এইচ, জাস্ট লেটস সে যে উচ্চতাটা এইচ। এখন আমি ধরি বস্তুটা 1 সেকেন্ড পর এই জায়গায় আসলো। তো তার এই জায়গাটায় আসতে 1 সেকেন্ড সময় লেগেছে। এটাকে এইচ ওয়ান ধরি। আর এই যে দূরত্ব এই দূরত্বটা ধরি আমি এইচ, তাই না? এখন দেখো বস্তুটা 1 সেকেন্ডে এই জায়গায় আসছে, তো বস্তুটা 2 সেকেন্ড পর, ধরো 2 সেকেন্ড পর এই জায়গায় আসে। তার মানে কি এই যে এই দূরত্বটা অতিক্রম করতে এর 2 সেকেন্ড সময় লেগেছে। এখন আমরা একটু বের করার চেষ্টা করি আসলে যে 2 সেকেন্ডে কতটুকু নেমেছে। তো আমরা তৃতীয় সূত্র থেকে কি দেখেছি? আমরা তৃতীয় সূত্র থেকে দেখেছি এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? এইচ টু বাই টি টু স্কোয়ার। এখন আমরা এই জায়গা থেকে আসলে এইচ টুটা বের করবো, দেখে ফেলি এইচ টুটা কত হয়। আমাদের এইচ টুটা আসবে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইন্টু টি টু স্কোয়ার। এখন দেখো এইচ ওয়ান এর মান কত? এইচ। টি ওয়ান এর মান কত? ওয়ান তার স্কোয়ার ইন্টু টি টু এর মান হলো টু স্কোয়ার। তাহলে এটা কত হইলো? 4h, তাই না? তাহলে আমাদের 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত হবে? আমাদের 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হবে হলো
4h, তাই না? এখন দেখো, আমি ধরি যে বস্তুটা 3 সেকেন্ড পরে এই জায়গায় আসছে। ধরো 3 সেকেন্ড পরে এই জায়গায় আসছে। টার্গেটটা কাজ করবে, দাঁড়াও। হ্যাঁ, আমি ধরে নিই 3 সেকেন্ড পর বস্তুটা এই জায়গায় আসছে। আমি বলার চেষ্টা করছি কি, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা অতিক্রম করতে এর 3 সেকেন্ড সময় লেগেছে। এখন এই 3 সেকেন্ডে এ আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, আমরা এটা আবার একটু তৃতীয় সূত্র ব্যবহার করে বের করব। দেখো, আমরা সেম ভাবে করব। h1/t1 স্কয়ার ইজ ইকুয়ালস টু h3/t3 স্কয়ার। আমরা কি করব? আমরা এই জায়গায় থেকে h3 এর মানটা বের করবো, তাই না? তাহলে বা h3 সমান সমান h1/t1 স্কয়ার ইন্টু t3 স্কয়ার। দেখো, h1 এর মানটা কত? t1 এর মান কত? 1, তার স্কয়ার, ইন্টু t3 কত? 3, তার স্কয়ার। তাহলে h3 এর মান কত হচ্ছে? 9h আসতেছে। দেখেছো? তাহলে এই জায়গায় আমরা কি লিখবো? 9h। হ্যাঁ, এখন দেখো, আমরা এখন কি করব? আমরা এই যে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, এই যে যেই মোট 3টা সিনারিও দেখলাম, এই 3 ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা বের। হ্যাঁ, আমরা লিখি যে, আমরা লিখি 1 সেকেন্ড, সরি, এটা লিখতে পারি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে আমি একটা বাংলায় লিখে ফেলেছি। সরি, সরি ফর দ্যাট। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কেমন আসে দেখো। প্রথম সেকেন্ডে দূরত্ব অতিক্রম করলো h, দ্বিতীয় সেকেন্ডে দূরত্ব অতিক্রম করলো 4h, এই যে 4h, আর তৃতীয় সেকেন্ডে অতিক্রম করলো 9h, তাই না? এখন দেখো, একটা অনুপাতে একই রাশি আছে, তাহলে আমরা এই রাশিটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই রাশিটাকে আমি যদি বাদ দিই, তাহলে আমাদের অনুপাতটা কেমন আসবে? তাহলে আমাদের অনুপাতটা আসবে 1:4:9। তোমরা কি একটা ব্যাপার খেয়াল করেছো? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 স্কয়ার:2 স্কয়ার:3 স্কয়ার। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমরা একটা জেনারেলাইজ কথা বলতে পারি, যে কোনো বস্তুকে আমরা যদি ফেলে দিই মুক্তভাবে, পরন্ত বস্তু মুক্তভাবে আর হলো বিনা বাধায়, পরন্ত বস্তু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, ডট 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 n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত, তো দূরত্বের অনুপাত কত হবে? 1 স্কয়ার:2 স্কয়ার:3 স্কয়ার ডট 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 n স্কয়ার, তাই না? এখন এটা যদি আমরা মনে রাখি, তাহলে পরন্ত বস্তু যেটা বিনা বাধায় করছে, সেটার যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্বের অনুপাত আমরা বের করে ফেলতে পারবো, তাই না? তো এটা অনেক মজার একটা বিষয়। এটা থেকে আমরা খুব সহজেই এমসিকিউ অ্যান্সার করতে পারি। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখি। ধরো, এই যে আমাদের ভূমি, আমরা মাত্র কি বের করলাম? এই যে একটা বস্তু, এই বস্তুটা 1 সেকেন্ড পর এই জায়গায় আসছে। 1 সেকেন্ড এই জায়গায় আসছে, আর অতিক্রান্ত দূরত্ব কত? h। 2 সেকেন্ড পর এই জায়গায় আসছে। 2 সেকেন্ড পর এই জায়গায় আসছে, আর অতিক্রান্ত দূরত্বটা হয়েছে 4h। আর 3 সেকেন্ড পর বস্তুটা এই জায়গায় আসছে, তাই না? তখন অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 9h। 3 সেকেন্ড আর এই অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 9h। হ্যাঁ, এখন দেখো, তাহলে আমাদের প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আমরা একটু লিখি। প্রথম সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়ালস টু এইচ। কেমন হবে বুঝটা? আমাদের প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হলো এইচ। এখন দেখো আমাদের দ্বিতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কেমন? আমরা জাস্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে চাই। দেখো আমার প্রথম সেকেন্ডে এতটুকু এসেছে, আর দ্বিতীয় সেকেন্ডে এতটুকু এসেছে। তাহলে আমাদের দ্বিতীয়তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? জাস্ট এই পোর্শনটুকু না? এই পোর্শনটুকু জাস্ট দ্বিতীয়তম সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে এটা কত হবে? 4h মাইনাস এইচ, তাই না? তো আমরা লিখে ফেলি 4h মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু 3h। এখন দেখো আমরা যদি সেম ভাবে তৃতীয়তম সেকেন্ডেরটা বের করি, তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে? সেম ভাবে 9h মাইনাস 4h লিখে ফেলি। 9h মাইনাস 4h ইজ ইকুয়ালস টু কত? 5h। হ্যাঁ, এখন এটাকে আমরা অনুপাতের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। আমরা লিখি যে প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত, অতিক্রান্ত দূরত্বের অনুপাত কি হবে? অনুপাতটা এইচ ইস টু 3h, যে 3h ইস টু 5h, তাই না? এখন যেহেতু এইচ সব জায়গায় সেম আছে, এখন আমরা এইচটাকে বাদ দিয়ে দিতে পারি। আমরা কি করি? এইচটা বাদ দিয়ে অন্য কিছু, এইচটাকে বাদ দিয়ে দিই অনুপাত থেকে, তাহলে আমার কি আসবে? 1:3:5, তাই না? এখন দেখো তোমরা যদি ব্যাপারটা খেয়াল করো, এটা কি ক্রমিক বিজোড় সংখ্যা, তাই না? প্রথম সেকেন্ডে প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা, দ্বিতীয়তম সেকেন্ডে দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা, তৃতীয়তম সেকেন্ডে তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা। ব্যাপারটা অনেক সুন্দর না? হ্যাঁ, আসলে ব্যাপারটা অনেক সুন্দর। তাহলে আমি লিখে দিই যে সেম ভাবে লিখবো, মুক্ত ভাবে পরন্ত বস্তু প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, ডট 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 n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত 1:3:5 ডট 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 n তম বিজোড় সংখ্যা, n তম বিজোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা তৃতীয় সূত্রে কি কি দেখলাম? আমরা তৃতীয় সূত্রের গাণিতিক প্রকাশটা দেখলাম। এরপরে তৃতীয় সূত্র থেকে প্রথম একটা মজার জিনিস দেখলাম যে 1, 2, 3 সেকেন্ডে আর n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। তো সেই অনুপাতটা কি আসলো? জাস্ট সেকেন্ডটার বর্গ করতে হবে। এরপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। তো সেটা কি আসলো? সেটা আসলো আমাদেরকে ক্রমিক বিজোড় সংখ্যা। বুঝতে পেরেছি? তো এই দুইটা টপিক অনেক মজার আসলে, এখান থেকে এমসিকিউ দিয়ে দিতে পারে। দেখা গেল তোমাকে এভাবে দিল যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর নবম, দশম এবং 11তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। তো তখন হয়তোবা তুমি যদি এই ব্যাপারটা না জানো তাহলে তোমাকে এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। বাট তোমার যদি এই ব্যাপারটা জানা থাকে তাহলে তুমি সিম্পলি এই যে ধারাটা আছে বিজোড় সংখ্যা, এটা থেকে লিখে দিতে পারবে, তাই না? ঠিক আছে। তো এখন দেখো আমরা গ্যালিলিওর পড়ন্ত বস্তু সম্বলিত কিছু সম্পর্কিত কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। তখন আমরা প্রথম ম্যাথটা দেখি কি বলেছে। আমাদের প্রথম ম্যাথটাই বলেছে পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার মানে কি আমার গ্যালিলিও পড়ন্ত বস্তু প্রথম সেকেন্ড অন্তে 8 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে তৃতীয় সেকেন্ড অন্তে কত বেগ অর্জন করবে? ব্যাপারটা কি বলেছে? ধরো এটা আমাদের ভূমি, এই যে একটা বস্তু, এই বস্তুটা 1 সেকেন্ড মুক্তভাবে পড়ছে, পড়ার পরে এই জায়গায় আসছে। এই জায়গায় কত? t1 = ½ সেকেন্ড। এই জায়গায় সে এর বেগটা কত হয়েছে?
v1 is equals to 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন তোমাকে প্রশ্ন করেছে বস্তুটা ধরো আরো 2 সেকেন্ড ধরে পড়বে, 2 সেকেন্ড ধরে পড়ে এই জায়গায় আসলো। তো তার এই জায়গায় আসতে বস্তুটার সময় লেগেছে t2 is equals to 3 সেকেন্ড। এই যে 1 সেকেন্ড আর 2 সেকেন্ড মানে মোট 3 সেকেন্ড ধরে পড়েছে। আর এই জায়গায় v2 টা কত এটা তোমাকে বের করতে হবে। এই যে v2 এটা তোমাকে আসলে বুঝতে পেরেছে? 1 সেকেন্ড অন্তে বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড আর তোমাকে 3 সেকেন্ড অন্তে বেগটা বের করতে বলেছে। তো এখন আমরা তো গ্যালিলিও দ্বিতীয় সূত্র থেকে বেগ সময় সম্পর্ক শিখেছি। আমরা লিখি যে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র থেকে কি লিখতে পারি, v1/t1 is equals to v2/t2। তো এই জায়গায় থেকে আমরা v2 এর মানটা বের করব। তাহলে আমরা v2 টাকে রেখে t2 টাকে ওই পাশে নিয়ে যাব, v1/t1 ইনটু t2। এখন দেখো আমার v1 এর মান কত, v1 এর মান হলো 8, t1 এর মান কত, t1 এর মান হলো 1 সেকেন্ড আর t2 এর মান কত 3 সেকেন্ড। তাহলে আমাদের v2 এর মানটা কত আসবে, 24 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলবো যে আমাদের 3 সেকেন্ড পরে বেগ কত, 24 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? তো দেখো এই জিনিসটাকে আমরা কিন্তু যাচাইও করতে পারি। কেমন? আমরা গ্যালিলিওর দ্বিতীয় সূত্র থেকে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে কোন একটা পরন্ত বস্তুর জন্য সরি কোন একটা পরন্ত বস্তুর জন্য v1/t1 is equals to v2/t2 এই দুইটা অনুপাত একটা ধ্রুবক হবে, তাই না? দেখো তো এই ম্যাথটায় v1/t1 এটা কত ছিল, v1 এর মান ছিল 8 আর t1 এর মান ছিল 1 সেকেন্ড পর 8 মিটার পার সেকেন্ড হয়েছিল। তাহলে এই অনুপাতটা কত হবে, 8। এখন আমি যদি v2 এর মানটা বের করি, দেখো সরি v2/t2 এর মানটা বের করি। এখন আমার v2 এর মানটা কত আসছে, আমার v2 এর মানটা আসছে কত, 24 মিটার পার সেকেন্ড। 24 মিটার পার সেকেন্ড আর সময়টা ছিল 3 সেকেন্ড। তাহলে কত হবে, 8। দেখো কি হচ্ছে, আমার v1/t1 আর v2/t2 এর অনুপাতটা কি হচ্ছে, ধ্রুবক হয়েছে। তার মানে আমার এই পরন্ত বস্তুটা গ্যালিলিও দ্বিতীয় সূত্রটা মেনেছে। আর আমরা কি করেছি, ওই দ্বিতীয় সূত্র ব্যবহার করে এর বেগটা বের করেছি। আমি আশা রাখছি তোমরা সকলেই এই ম্যাথটা বুঝেছো। দেখো আমরা এখন আমাদের তৃতীয় ম্যাথটা করি। এই ম্যাথটায় কি বলেছে, এই ম্যাথটায় বলেছে একটি বহুতল ভবন থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। মুক্তভাবে পতনকালের প্রথম সেকেন্ডে এটা 4.75 মিটার উচ্চতা অতিক্রম করলে পরের 2 সেকেন্ডে কত উচ্চতা অতিক্রম করবে। মানে প্রশ্নটা কি বলেছে, ধরো আমাদের ভূমি থেকে বহুতল একটা ভবনের এই যে উচ্চতায় বস্তুটা রাখা আছে, বস্তুটাকে আমি ছেড়ে দিছি আর বস্তুটা মুক্তভাবে পড়ছে মানে বাধা নেই। আর যেহেতু বহুতল ভবন থেকে ছেড়েছি, জাস্ট ছেড়ে দিছি, তার মানে আমি কোনো এক্সট্রা বেগ দিইনি, তার মানে এটা আদিবেগ জিরো। তার মানে এটা কি গ্যালিলিওর পরন্ত বস্তু। তো তোমাকে বলেছে যে এটা পড়তে পড়তে যখন এটা 1 সেকেন্ড ধরে পড়েছে, তখন যখন t1 সমান 1 সেকেন্ড, তখন এ দূরত্ব অতিক্রম করেছে h1 সমান 4.75 মিটার। ওকে, এখন এটা ধরো আরো নিচে পড়ছে, আরো নিচে পড়েছে, ধরো আরো 2 সেকেন্ড নিচে পড়তে পড়তে এই জায়গায় আসছে। এই জায়গায় যখন আসছে তখন এর t2 এর মানটা কত হবে, অবশ্যই এই 1 সেকেন্ড আর আরো 2 সেকেন্ড ধরে পড়েছে, তার মানে t2 হবে 3 সেকেন্ড। আর h2 এর মানটা কত হবে এটা আসলে আমরা জানি না, কিন্তু আমাদের বের করতে বলেছে কিন্তু এই মান। আমাদের বের করতে বলেছে এই যে মানে 1 সেকেন্ডের পরে যে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের এইচটা কত, আমাদের এইটা বের করতে বলেছে। তো দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি, আমরা প্রথমে করবো কি, এই যে 3 সেকেন্ড ধরে পড়েছে না, এই 3 সেকেন্ডের আমরা h2 টা বের করবো। আর আমরা তো এই জায়গায় h1 এর মানটা জানি। এখন দেখো h2 থেকে h1 টা যদি আমি বাদ দিই তাহলে h এর মানটা পেয়ে যাবো না? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের প্ল্যান অনুযায়ী আমরা গ্যালিলিওর তৃতীয় সূত্র থেকে গ্যালিলিওর তৃতীয় সূত্র থেকে কি জানি, h1/t1 স্কয়ার ইজ ইকুয়ালস টু h2/t2 স্কয়ার। তো এটা থেকে আমরা h2 এর মানটা বের করবো প্রথমে। h2 সমান
h1 বাই t1 স্কোয়ার্ড ইন্টু t2 স্কোয়ার্ড। তো দেখো আমার h1 এর মান কত, এই জায়গাটা লিখি। আমার h1 এর মান হলো 4.75, t1 এর মান কত 1 সেকেন্ড, আর t2 এর মানটা কত, t2 এর মানটা হলো 3 সেকেন্ড, 3 তার স্কোয়ার। ওকে, আর এই জায়গায় 1 স্কোয়ার। এখন এটা করলে কত আসে, আমরা দেখি এটা করলে কত আসে। দেখো ক্যালকুলেটরটা নিয়ে আসি। আমাদের কত হিসাব করতে হবে, 4.75 বাই 1 স্কোয়ার, তো 1ই থাকবে, 3 স্কোয়ার করলে আসবে 9। তাহলে এই মানটা কত আসছে দেখো, 42.75, তাহলে কত আসবে 42.75 মিটার। তাহলে আমার h2 এর মানটা কত, 42.75 মিটার। তাহলে আমার ওই 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব h টা কত আসবে, দেখো আমার h টা কত আসবে, h2 মাইনাস h1। এখন আমার h2 এর মান হলো 42.75 মিটার, আর h1 এর মান কত 4.75। তো এটা বিয়োগ করলে কত আসে, এটা বিয়োগ করলে আমাদের 38 মিটার আসবে। ওকে, তাহলে আমাদের প্রথম সেকেন্ড পরে যেই 2 সেকেন্ড আসবে, মানে প্রথম সেকেন্ড পড়ার পরে যেই 2 সেকেন্ডটা এ পড়বে, সেই 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত, 38 মিটার। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এই ম্যাথটাও শেষ হয়ে গেল। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, তো আমাদের এই জায়গায় মূলত গ্যালিলিওর পরন্ত রুস্ক নিয়ে আমাদের যা পড়ার উদ্দেশ্য ছিল সেটা শেষ হলো। হ্যাঁ, এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র শুরু করব। তো দেখো নিউটন সাহেব তার মহাকর্ষ সূত্রে কি বললেন। উনি বললেন, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো আসো আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি উনি কি বলেছিলেন। ধরো আমার এই যে একটা বস্তু আছে, আর এই যে আরেকটা বস্তু আছে, হ্যাঁ। তো লেটস সে এইটার ভর হলো m1, আর এটার ভর হলো m2। আর ধরো বস্তু কণাদ্বয়ের যেই কেন্দ্রদ্বয়, এই যে যেই কেন্দ্রদ্বয়, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা ধরো t। ধরো এই যে যেই দূরত্ব, এই দূরত্বটা হলো d। হ্যাঁ, এই দূরত্বটা হলো d। তো নিউটন সাহেব কি বললেন, এই যে যে বস্তু কণাদ্বয়ের মধ্যে একটা তো আকর্ষণ বল থাকবে। ধরো এই দিকে এফ বল, মানে m2 m1 কে এই দিকে এফ বলে টানবে, আবার সেম বলে একই পরিমাণ বলে m1 m2 কে টানবে। তো নিউটন বললেন, এই যে যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এই যে ভরের গুণফলের সমানুপাতিক। কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমান। তো নিউটন এটা বললেন। এরপর নিউটন আবার বললেন যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা এফ আছে, এটা এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো তোমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ধরো দুইটা বস্তুর ভর যত বেশি হবে, তাদের মধ্যে আকর্ষণটাও তো তত বেশি হবে, তাই না? তাই উনি বলেছিলেন যে এদের আকর্ষণ এদের ভরের গুণফলের সমানুপাতিক। এবার দেখো, তুমি দুইটা বস্তুকে যত দূরে নিয়ে যাবা, এদের মধ্যে কি আকর্ষণ তত কমতে থাকবে না? এইটা আসলে বর্গের ব্যস্তানুপাতিক হারে কম। তো এটা উনি একই সূত্রে বললেন যে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, এটা এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, দেখো আমরা চাইলেই তো এই দুইটা সূত্রকে কম্বাইন করে দিতে পারি, তাই না? তো আমরা এই দুটোকে কম্বাইন করে লিখতে পারি এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই টি স্কোয়ার। হ্যাঁ, এখন আমরা এই সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য একটা ধ্রুবক দিয়ে গুণ করব। এফ ইজ ইকুয়ালস টু, তো আমাদের ধ্রুবকটা কি হবে, আমাদের ধ্রুবকটা হলো জি, সরি সি m1 m2 বাই টি স্কোয়ার। তো এটাই হলো আমাদের নিউটনের মহাকর্ষের যে আমাদের আকর্ষণ বল থাকে সেটা বের করার সূত্র। হ্যাঁ,
তো এই জায়গায় আমরা কিছু পরিচয় লিখে দিই, যেমন এফটা তো আকর্ষণ বল, আর এই যে জি, এই জি এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে কি দেখলাম? মহাবিশ্বের প্রতিটি বস্তু কণাই একে অপরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বল এদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই বল এদের যে সংযোজক ক্রিয়ারেখা, এই ক্রিয়ারেখা বরাবর ক্রিয়া করবে। ওকে, তো F is equals to Z m1 m2 by d স্কয়ার। হ্যাঁ, আর F এর এককটা আমরা নিউটনে লিখবো, তখন আমরা m1 m2 এর মান কেজিতে আর d এর মান মিটারে বসাবো। অর্থাৎ সব যদি এসে এককে বসাই, তাহলে আমাদের F এর মানটা নিউটন এককে আসবে। এটা তো আমরা জানি, আমরা নিউটনিয়ান মেকানিক্স এর ব্যাপারটা শিখেছি, মানে বলের একক ব্যাপারটা শিখেছি। যাই হোক, তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা পেলাম, F is equals to Z m1 m2 by d স্কয়ার। এবার দেখো, আমরা এই মহাকর্ষ বলের ভেক্টর প্রকাশটা দেখি। ভেক্টর প্রকাশটা কেমন? ধরো আমরা সেইম ভাবে এই যে আমাদের একটা বস্তু আছে, আর এই যে আরেকটা বস্তু আছে। তো ধরো এটার ঘর m1, এটার ঘর m2। তো বল তো একটা ভেক্টর রাশি, তো অবশ্যই এর একটা দিক আছে। তো এটা ধরো এদের মধ্যবর্তী দূরত্ব d। হ্যাঁ, এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি শিখলাম? F is equals to Z m1 m2 by d স্কয়ার। এখন দেখো, আমি যদি এই বলটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে চাই, তাহলে এই ভেক্টরের মান নির্দেশক একটা একক ভেক্টর এর মানের সঙ্গে আমাকে গুণ করতে হবে। এটা তো আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছিলাম, তাই না? তো দেখো, আমরা কি করতে পারি? আমরা এই জায়গা থেকে লিখতে পারি, বা এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু সি m1 m2 বাই ডি স্কয়ার। আর ডি ক্যাপের মানটা কি আসবে? ডি ক্যাপটা কি? ডি এর একক ভেক্টর। তো আমরা জানি যে কোনো কিছুর একক ভেক্টর হলো ওই ভেক্টর, আর কোন ভেক্টরকে আমরা যদি তার মান দিয়ে ভাগ করি, তাহলে তার একক ভেক্টরটা পাই। তাহলে আমরা ডি ক্যাপের জায়গায় এটা লিখে দিই, ডি ভেক্টর বাই ডি। তাহলে দেখো তো, এটা তো একটা মান, এইটাও একটা মান, এইটাও একটা মান, তাহলে এই দুটো জিনিস তো গুণ করা যায়, তাই না? তো আমরা গুণ করে লিখে দিতে পারবো এখন। তো আমরা এই জায়গায় এর ভেক্টর রূপটা লিখে দিই, এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু সি m1 m2 বাই পি কিউব ইন্টু, এটা হলো ডি ভেক্টরটা। বুঝতে পেরেছি? তো এই ডি ভেক্টরটা আসলে এফ বলের মানটা নির্দেশ করে, সরি দিকটা নির্দেশ করে। হ্যাঁ, তো এটা হলো আমাদের মানে একটা সাধারণ উপায় এফ বলের ভেক্টর প্রকাশ। মহাকর্ষ বলের ভেক্টর প্রকাশটা এমন হবে, দেখেছো? মাথায় রেখো, দেখো আমরা যখন মানটা বের করব, তখন কিন্তু নিচে ডি স্কয়ার থাকবে, আর যখন ভেক্টর প্রকাশ করব, তখন কিন্তু নিচে এই যে দেখো ডি কিউব চলে আসছে। কেন আসছে? এই যে এই ডিটা গুণ আছে। ওকে, তো আমরা মহাকর্ষ বলের ভেক্টর প্রকাশটা দেখলাম। এখন আমরা মহাকর্ষ বলের ভেক্টর প্রকাশ থেকে খুব সুন্দর একটা জিনিস প্রমাণ করতে পারি। জিনিসটা কি? দেখো, আমরা তো বারবার বলছি যে দেখো, m1 বস্তুটাকে m2 f1 বলে টানছে ধরো, আর এই m2 বস্তুটাকে m1 f2 বলে টানছে। তো আমরা তো এই সিনারিওটা থেকে বুঝতে পারছি যে f1 ইজ ইকুয়ালস টু নেগেটিভ f2 হবে, তাই না? এখন এইটা কি আমরা কোনোভাবে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারবো? হ্যাঁ, এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারি। তো আসো আমরা এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখো, আমরা আমাদের ক্ষেত্রে একটা দুইটা ভর ধরে নিই। ধরো এই যে আমাদের একটা ভর আছে m1, এই যে ধরো আমাদের একটা ভর আছে। হ্যাঁ, এখন ধরো আমাদের এইটা, হ্যাঁ, এটার অবস্থানটা আমরা জাস্ট একটু ডিফাইন করে দিলাম এমন। আরেকটা দিই, আর m2 এর অবস্থানটা ধরো এইখানে। ওকে, হ্যাঁ, আর
m2 এর অবস্থান পেল। তো আমরা বললাম কি এটা হলো আমাদের m1 একটা ঘর আর এটা হলো আমাদের m2 ঘর। হ্যাঁ, তো আমাদের এইটাকে আমরা বললাম এটার অবস্থানটাকে আমরা r1 নাম দিলাম আর এটার অবস্থানটাকে আমরা r2 নাম দিলাম। জাস্ট আমাদের দ্বিমাত্রিক ক্ষেত্রে m1 আর m2 একটা নির্দিষ্ট অবস্থান আমরা জানিয়ে দিলাম। ওকে, এখন দেখো m1 আর m2 এর মধ্যবর্তী দূরত্বটা আমরা দেখি। ধরো এটা, এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এইটা। হ্যাঁ, এখন একটা ব্যাপার দেখো, আমি প্রথমে ধরি m1 ভরটাকে, এই যে যে আমাদের m1 ভর, m1 ভরটাকে m2 বস্তুটা নিজের দিকে টানবে, তাই না? তো এটা নাম দিই f1, অর্থাৎ 1 এর উপর 2 এর বল। বুঝতে পেরেছি? এখন এই বলটা কোন বরাবর ক্রিয়া করবে? এই বলটা কি অবশ্যই এই বরাবর ক্রিয়া করবে না। এখন এই বরাবর যে ব্যাসার্ধ ভেক্টর আছে এইটার নাম দিব আমি কি r12, অর্থাৎ r1 থেকে মানে 1 এর থেকে 2 এর দিকে। ওকে, তাহলে আমি f12 এর মানটা কি লিখতে পারি দেখো, আমি f12 এর মানটা লিখতে পারি c m1 m2, এটা ক্রিয়া করছে r12 বরাবর, r12 স্কয়ার। হ্যাঁ, এখন একটু আগেই তো আমরা ভেক্টর প্রকাশটা শিখলাম, তাই না? তো আমরা এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে এই জায়গায় দেখো লিখে দিই যে f12 ভেক্টর ইজ ইকুয়ালস টু কি হবে, c ইনটু m1 m2 বাই r12 তার কিউব ইনটু r1 ভেক্টর। হ্যাঁ, এখন আমাদের কাজ হলো কি r12 ভেক্টর আর r12 এর মানটা বের করা। এখন তোমরা এই ত্রিভুজটার দিকে খেয়াল করো তো, আমি একটা জাস্ট আন্দাজ একটা ত্রিভুজ আঁকাই। এই ত্রিভুজটা ধরো, এটা হলো আমাদের এই ত্রিভুজটা, এটা দেওয়ার রয়েছে r1, এটা হলো আমাদের r2 আর এটা হলো r1। আমরা এটা কি ত্রিভুজ বিধি থেকে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে লিখতে পারি না যে r1 প্লাস r12 ইজ ইকুয়ালস টু r2। এটা কিন্তু আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছি। ওকে, তো আমি আশা রাখছি তোমরা সবাই এটা জানো। এবার দেখো এই জায়গা থেকে আমরা r12 এর মানটা বের করতে পারবো। তাহলে r12 টা কি হবে, r12 হবে r2 মাইনাস r1। হ্যাঁ, আর আমাদের r12 এর মানটা কি হবে, r12 এর মানটা হবে কি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টরের। হ্যাঁ, তাহলে এই দুটো মান আমরা এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে এই জায়গায় যদি বসাই তাহলে আমাদের f12 এর মানটা কত আসে দেখো, c ইন্টু m1 ইন্টু r12 এর মান কত, r2 মাইনাস r1, r2 মাইনাস r1 এর মানের ঘন ইন্টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ওকে, তাহলে আমাদের f12 এর মানটা বের হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো, এখন আমরা ধরি যে m2 বস্তুটাকে m1 ভরটা টানছে, তাহলে m2 এর উপর m1 এর আকর্ষণ বলটা কত হবে, এই দিক বরাবর f21, 2 এর উপর 1 এর বল। আর এই বলটা ক্রিয়া করবে কি বরাবর, এই বরাবরই তো ক্রিয়া করবে, তাই না? তো এই বরাবর যে ব্যাসার্ধ ভেক্টর এটার নাম দেবো আমরা কি r21। ওকে, 2 থেকে 1 এর দিকে। হ্যাঁ, আমরা প্রতি ক্ষেত্রে একটাকে স্থির ধরে আরেকটার উপর বলটা কিন্তু ডিফাইন করছি, আরেকটার উপর বল হিসাব করছি, তাই না? তো দেখো, তাহলে আমাদের এই জায়গায় f21 এর মানটা কত আসবে, c m1 m2 বাই r21 তার স্কয়ার ইনটু, হ্যাঁ এটাই তো আসবে। এখন এটাকে যদি আমি আগের মতো করে ভেক্টরে প্রকাশ করি তাহলে আমাদের কি আসবে, c m1 m2 r21 কিউব ইনটু r21 ভেক্টর। হ্যাঁ, তো আমরা এই ত্রিভুজটা থেকে আগের মতো করে r21 এর মানটা বের করার চেষ্টা করি। তো এটা হলো আমাদের r1, এটা হলো আমাদের r2 আর এটা হলো আমাদের r21, r21, তাই না? হ্যাঁ, তো দেখো আমি এটা থেকে ত্রিভুজ বিধি ব্যবহার করে লিখতে পারি r2 প্লাস r21 ইজ ইকুয়ালস টু r1, তাই না? তো এই জায়গা থেকে r21 এর মানটা কত আসবে দেখো, r1 মাইনাস r2, আর এই ভেক্টরটার মান কত আসবে, r1 মাইনাস r2 ভেক্টরের মান। হ্যাঁ, তো এই দুটো মান আমরা এটা বসিয়ে দিই। তাহলে দেখো আমাদের f21 এর মানটা কত আসে,
f21 is equals to c into m1 m2 r21 এর মানটা কত? এটা হলো r1 মাইনাস r2 তার কিউব, আর ভেক্টরটা হলো r1 মাইনাস r2 ভেক্টর। ওকে, তাহলে আমরা এই জায়গায় একের উপর দুইয়ের বলটা দেখলাম, আর এই জায়গায় দুইয়ের উপরে একের বলটা দেখলাম। হ্যাঁ, এখন একটা ব্যাপার খেয়াল করো, দেখো এই জায়গায় আমি f12 আর f21 এর মানটা লিখে রেখেছি, অর্থাৎ একের উপর দুইয়ের বল আর 2 নম্বর ভরের উপর 1 নম্বর ভরের। তো এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই। দেখো আমাদের নিচে যেই মানগুলো আছে এই মানগুলো কিন্তু সেম, বাট r2 মাইনাস r1 দেয় আর r1 মাইনাস r2 দেয়। এখন আমি জানি না তোমাদের খেয়াল আছে কিনা, আমরা কিন্তু ভেক্টর চ্যাপ্টারে পড়েছি যে r2 মাইনাস r1 ভেক্টরের যেই মানটা হবে এই মানটা কিন্তু r1 মাইনাস r2 ভেক্টরের মানের সমানই হবে। বুঝতে পেরেছি? মানে r2 মাইনাস r1 এর যেই মান r1 মাইনাস r2 এর মানটাও সেম হবে। তো এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছি। তোমরা যদি বিষয়টা একটু উপলব্ধি করতে চাও তাহলে ধরে নিতে পারো r1 একটা ভেক্টর ধরে নিতে পারো। ধরো আমি ধরে নিলাম r1 এর মানটা হলো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর r2 এর মান ধরে নাও আরেকটা ভেক্টর, ধরো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 9k ক্যাপ। তো এই জায়গা থেকে তুমি যদি এই কাজটা করো, r1 মাইনাস r2 করে তার মান বের করো আর r2 মাইনাস r1 করে তার মান বের করো, তাহলে দেখবা সেম আসে, দুইটা মান সেম আসে। তো তোমরা এই ব্যাপারটা বাসায় একটু চেষ্টা করতে পারো, নিজেরা একটু এইচডব্লিউ করে দেখবা যে এই দুইটা মান আসলে সেম আসে। হ্যাঁ, তো আমি এই দুইটা মান এই জায়গায় সেভ করার জন্য এই দুইটা মান আমি এই জায়গায় সেম লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আমি r21 কে একটু মডিফাই করি। তো আমি r21 কে কি লিখতে পারবো, m1 m2, আর এইটা আর এটা যেহেতু সেম তাহলে আমি এইটার পরিবর্তে এটা লিখে দিই, r2 মাইনাস r1 তার কিউব ইন্টু, দেখো আমি যদি এই রাশিটা থেকে একটা মাইনাস কমন নিই, একটা মাইনাস যদি আমি কমন নিই তাহলে কত থাকে, r2 মাইনাস r1 থাকে না? ব্যাপারটা বুঝতে পেরেছো? r2 মাইনাস r1 থাকে। হ্যাঁ, মাইনাসটা কমন নিয়েছি, এখন এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসবো। হ্যাঁ, তো আমি কি লিখি, f21 is equals to minus c into m1 into r2 মাইনাস r1 তার মান কিউব, আর হলো r2 মাইনাস r1। আশা রাখি এতটুকু বুঝেছো। এখন তোমরা একটা ব্যাপার খেয়াল করে অনেক মজা পাবে। দেখো আমাদের f12 এর যেই মান আর এই যে মানটা, এই দুইটা মান কিন্তু সেম চলে আসছে, তাই না? তো আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি, আমরা এই জায়গা থেকে লিখতে পারি যে f21 is equals to নেগেটিভ f1, অর্থাৎ 2 নম্বর ভরের উপর 1 নম্বর ভরের যেই বল আর 1 নম্বর ভরের উপর 2 নম্বর ভরের যেই বল, তাদের মান সমান কিন্তু দিকটা বিপরীত। বুঝতে পেরেছি? তো আমরা এই জিনিসটা আসলে দেখতে চেয়েছিলাম গাণিতিক ভাবে, তো আমরা এই জিনিসটা দেখে ফেললাম। হ্যাঁ, তো দেখো আমরা কি করলাম, তো আমি এই জায়গা থেকে দেখলাম যে আমার 1 নম্বর ভরকে 2 নম্বর ভর যে বলে টানছিল, আর এর পরবর্তীতে দেখলাম 2 নম্বর ভরকে 1 নম্বর ভর যে বলে টানছিল, এই দুইটা টানের মান পরস্পর সমান কিন্তু এদের দিক পরস্পর বিপরীত। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো এই জিনিসটা আসলে অনেক সুন্দর একটা জিনিস, আমরা এটা গাণিতিক ভাবেও দেখলাম। তো তোমরা এই জিনিসটা আবার নিজের একবার চেষ্টা করবা না দেখে করার জন্য। ওকে, আমরা এখন মহাকর্ষীয় ধ্রুবকটা নিয়ে একটু জানা জানি, একটু ভালোভাবে জানি। হ্যাঁ, তো দেখো আমরা একটু আগে যে সূত্রটা শিখে আসছি, আমাদের মহাকর্ষীয় সূত্রটা নিয়ে তো আমরা অনেক কাজ করলাম। তো আসো আমরা মহাকর্ষীয় সূত্রটা লিখে ফেলি। আমরা দেখলাম যে আমাদের যে আকর্ষণ বল F, এটা হলো জি m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার, তাই না? তো আমরা কি করব, আমরা করব m1 আর m2 এর মান 1 কেজি ধরবো। হ্যাঁ, আর কি করব, আমাদের মধ্যবর্তী দূরত্বটাকে 1 মিটার ধরবো। তাহলে কি হয় দেখো,
তাহলে আমাদের এফ এর মানটা আসবে জি ইন্টু 1 × 1/1²। তাহলে এফ এর মানটা কত আসবে? জি আসবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি যে আমাদের সিটা আসলে কি? আমাদের জি এর সংজ্ঞাটা আমরা কি লিখতে পারি? আমরা জি এর সংজ্ঞায় লিখতে পারি একক ভরের দুইটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে তারা যে বলে নিজেদেরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। হ্যাঁ, এটা হলো আমাদের জি এর তাৎপর্য। এটা অনেক সময় ক নম্বরে চলে আসে। এই জিনিসটা আমরা মনে রাখবো। ওকে? তো আমাদের জি এর মানটা কি? এটা হলো 1942 সালে এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছিল। আমাদের যে জি এর মান এটা আমি লিখি। আমাদের জি এর মানটা হলো আমাদের জি ইজ ইকুয়ালস টু হলো 6.673 ইন্টু 10⁻11। এখন এককটা কি হবে? আমরা এককটা এই জায়গা থেকে বের করতে পারি। দেখি, আমরা যেহেতু জি এর একক বের করবো তাহলে জি কে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে নিয়ে যাই। এফ ইন্টু ডি স্কোয়ার বাই m1 ইন্টু এম। দেখো এই জায়গা থেকে আমরা জি এর এককটা লিখতে পারি। জি এর এককটা কি হবে? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু, তাই না? এই এককটা আমরা এই জায়গায় লিখে দিই। আসলে এমন কঠিন একক মুখস্থ রাখার কোনো কারণে আমি দেখি না। তোমরা সবসময় যখন জি এর মান বের করার প্রয়োজন হবে তখন এইভাবে করে জি এর এককটা বের করতে পারবে। আর তোমরা আসলে এটাই করবে, কারণ এত জিনিস মুখস্থ রাখার কোনো মানে আসে না। যেটা তুমি বের করতে পারছোই সেটা কেন মুখস্থ রাখবো, তাই না? এখন তোমাদেরকে আমি একটা এইচডব্লিউ, তোমাদের এইচডব্লিউটা হলো সি এর মাত্রাটা বের করা। সি এর মাত্রাটা বের করা। সি এর মাত্রা কি হবে এটা তোমরা এইচডব্লিউ করে রাখবে। হ্যাঁ, তো আমি তাও তোমাদের একটা হিন্ট দিই। দেখো সি এর মাত্রা কি হবে? এফ এর মাত্রা ডি এর মাত্রা এফ বাই m1 ইন্টু m2 এর মাত্রা, তাই না? হ্যাঁ, তোমরা এটা তাহলে কি করবা? জি এর মাত্রাটা এইচডব্লিউ করে রাখবা। ওকে? তাহলে এই জায়গায় আমরা জি এর মানটা দেখলাম। জি এর মানটা কত? 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। এখন দেখো আমরা এতক্ষণ মহাকর্ষ বল নিয়ে কথা বললাম, এখন আমরা অভিকর্ষ বল নিয়ে কথা বলবো। অভিকর্ষ বলটা কি? দুইটা কি আলাদা? মহাকর্ষ বল আর অভিকর্ষ বলটা কি আলাদা? তো দেখো আমরা এটা দেখি যে কোনটা মহাকর্ষ আর কোনটা অভিকর্ষ। ধরো আমরা তো অভিকর্ষ বা মহাকর্ষ বলে দেখলাম দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করবে, একটা m1 একটা m2। তো এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে? ধরো এর মধ্যবর্তী দূরত্বটা d। হ্যাঁ, এখন যখন আমরা এই দুইটা বস্তু, যে কোনো বস্তু নিব, এই দুইটা বস্তু যাই হোক না কেন সব ক্ষেত্রেই এদের মধ্যেকার যে এফ বলটা হবে, এদের মধ্যেকার যে এফ বলটা হবে সি m1 m2/d², এটাকে আমরা মহাকর্ষ বল বলবো। হ্যাঁ, মহাকর্ষ বল। এটা আমরা সবসময় করতে পারি। বাট আমরা কি করলাম, আমরা যখন এই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তুকে পৃথিবী বানাবো, অর্থাৎ পৃথিবী এবং অপর একটা বস্তুর মধ্যে আকর্ষণ বল আলোচনা করব, তখন ওই আকর্ষণ বলটাকে আমরা সুন্দর করে আদর করে নাম দিয়েছি হলো অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলে কি হবে? এই দুইটা ভরের যে কোনো একটা পৃথিবী হবে। আমি তাও ওই জায়গায় লিখে দিই ব্যাপারটা। ধরো এটা হলো আমাদের পৃথিবী, এটা হলো আমাদের পৃথিবী, আর এটা হলো ধরো আমরা একটা বস্তু। তো আমরা পৃথিবীর ভরকে সবসময় বড় হাতের এম দিয়ে লিখবো। হ্যাঁ, সম্মান দেখানোর জন্য জাস্ট। আর অপর বস্তুটাই, আর এই মধ্যবর্তী দূরত্বটা কত? ধরো মধ্যবর্তী দূরত্বটা হলো ডি। হ্যাঁ, তাহলে আমাদের এই জায়গায় অভিকর্ষ বল এফটা কত হবে? সি এম m/d²। ওকে, তাহলে আমরা এই বলটাকে কি বলবো? অভিকর্ষ বল।
অভিকর্ষ বল। এখন অভিকর্ষ বলের শর্ত কি, একটা এই দুইটা বস্তুর যে কোনো একটা বস্তুকে আমাদের পৃথিবী হতে হবে। বুঝতে পেরেছি? আশা রাখছি বুঝেছো। দেখো, তাহলে আমরা কি মহাকর্ষ বলকে অভিকর্ষ বল বলতে পারবো? না কিন্তু। কারণ মহাকর্ষ বলে যে অপর বস্তুটা পৃথিবী হবে এমন কোনো নিশ্চয়তা নাই। বাট আমরা অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলতে পারবো। কেন? কারণ অভিকর্ষ বলে তো দুইটা বস্তু আছেই। তাহলে এই দুইটা, যেহেতু দুইটা বস্তু আছে মহাবিশ্বে, তাহলে সেটা তো মহাকর্ষ বলই হবে। তো এটা থেকে আমরা 9-10 একটা সুন্দর কথা শিখেছিলাম না, যে সকল অভিকর্ষ বল, সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, তাই না? কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। অভিকর্ষ বল নয়। এটা সাধারণত আমাদের অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে। তো ব্যাপারটা মাথায় রাখো। অভিকর্ষ বল কি? আমাদের আকর্ষণ করা দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয়, তাহলে যে আকর্ষণটা ক্রিয়া করবে সেটাই হলো আমাদের অভিকর্ষ বল। বুঝতে পেরেছি? এটার এককও সেম, এখানেও জি এর মানও সেম। এবার দেখো, আমরা এতক্ষণ তো মহাকর্ষ বল, অভিকর্ষ বল শিখলাম। এরপর দুইটা আকর্ষণ যে একে অপরের বিপরীত এটা শিখলাম। এখন আমরা এই মহাকর্ষ বল রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো। ওকে, দেখো, আসো আমরা আমাদের প্রথম ম্যাথটা সলভ করার চেষ্টা করি। আমরা একটু পড়ি যে আমাদের প্রথম ম্যাথে কি বলেছে। প্রথম ম্যাথে বলেছে 5 মিলিমিটার ব্যাসার্ধের, সরি, একটু লেখা, এটা হলো একটা হবে, হ্যাঁ। এটাকে আমরা একটু কাহিনী করতে পারি। দেখো, ওটাকে মুছে দিই, আর একটা সাদা পেন দিয়ে এটাকে ডা বানিয়ে, সরি, সাদা কোথায় নিয়ে, তো 5 মিলিমিটার ব্যাসার্ধের একটা সোনার গোলক এবং 11.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সীসার গোলকের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 15 সেন্টিমিটার, তাদের মধ্যেকার মহাকর্ষ বলের মান কত? এখন আমাদের সোনার ঘনত্ব আর সীসার ঘনত্ব দেয়া আছে। ওকে, তো ম্যাথটা কি বলেছে, ধরো এই যে হলো আমার একটা সোনার গোলক, আর এই যে হলো আমার একটা সীসার গোলক। ওকে, তো আমার সোনার গোলকের ব্যাসার্ধ দেয়া আছে। সোনার গোলকের যেই ব্যাসার্ধ, এটা কত? এটা ধরো আমি আর গোল্ড, একটা জি দিয়ে লিখলাম। আর গোল্ডটা কত? 5 মিলিমিটার। আর এটা হলো আমার সীসার গোলক, সীসার গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর সীসা ইজ ইকুয়ালস টু 11.5 সেন্টিমিটার। এককগুলো সাবধান, এখানে কিন্তু অনেক কাহিনী করছে। আর এদের মধ্যবর্তী যেই দূরত্ব, এই যে যেই দূরত্ব, এই দূরত্বটা দেয়া আছে কত? 11.5 সেন্টিমিটার, তাই না? এখন আমাদের এদের মধ্যে যে মহাকর্ষ বল সেটা বের করতে বলেছে। তো দেখো, এর আগে আমরা এই সীসার গোলকটার ভরটা বের করে নিই। ধরো আমি আগে সোনার গোলকটার ভর বের করবো। তাহলে M1 ইজ ইকুয়ালস কি হবে? ρ1 ইন্টু V1। এখন আমার ρ1 এর মান কত দেয়া আছে? এটা হলো সোনা, ρ1 এর মান দেয়া 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন আমাদের ρ1 কত? 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাকে আমি কেজি পার মিটার কিউব বানিয়ে নিই। তো কেজি পার মিটার কিউব বানাইতে হলে আমরা কি করতে পারি? 19.3 কে 1000 দিয়ে ভাগ করে দিই। 19.3 কে 1000 দিয়ে ভাগ করে দিই। আর সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব হলো 1 × 10⁻⁶ মিটার কিউব। তাহলে এটা হয়ে যাবে কেজি, এটা হয়ে যাবে মিটার কিউব, তাই না? তো এটা করলে কত আসে? আমরা দেখি এটা করলে, হিসাব করলে কত আসে। ক্যালকুলেটরটা কি বসে নিয়েছি, এটা কত? 19.3, তাহলে এটা 0.0193 বাই 1 × 10⁻⁶। তো এটা করলে আসবে, ভুল হলো কি কিছু?
সরি, ঘনত্বটা কত ছিল? 19,300। 19,300 কেজি পার মিটার কিউব। হ্যাঁ। আর আমাদের রো 2 এর মানটা কত? রো 2 এর মান হলো 11.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো তুমি এই জিনিসটাকে সেম ভাবে করলে, দেখো এখানে কিন্তু আলটিমেটলি আমাদের 1,000 দিয়ে গুণ হচ্ছে, তাই না? তো এটাকে আমি যদি 1,000 দিয়ে গুণ করি তাহলে এটা আসবে 300 কেজি পার মিটার কিউব। ওকে, তো আমরা এই জায়গায় মানটা বসাবো। এখন দেখো রো 1 এর মানটা কত হচ্ছে? 19,300 গুণ V1 এর মান কত হবে? যেহেতু গোলক তার মানে 4/3 পাই আর কিউব। এখন আর এর মান আছে মিলিমিটারে, তাহলে আমরা এই 5 কে 1,000 দিয়ে ভাগ করে মিটার বানিয়ে দিলাম। হ্যাঁ, তার কিউব। তাহলে দেখো আমার রো আর আয়তনের কিউবটা চলে আসলো, মানে আয়তনটা চলে আসলো। এখন এইটার মান কত হবে এটা আমরা একটু বের করবো। এখানে জাস্ট আসলে ম্যাথটা তোমাকে অনেক ইজি দিয়েছে, বাট হিসাব আর এককের প্যাচ আছে অনেক। এই ম্যাথ গুলো অনেক, মানে তোমারও জানতে আসলে ভুল হয়ে যাবে। 19,300 4/3 গুণ শিফট পাই। তোমরা চেষ্টা করবা কি এই যে পাইটা এগুলো আসলে না লেখার, কারণ তাহলে মানে সংখ্যা না লেখার। দশমিক অনেক ঝামেলা হয়। যদিও এখানে এটা করে লাভ নেই, কারণ আমাদের 4/3 একটা দশমিক, তো এটা আসলে আমাদের দশমিকেই আসবে। তো এটার কি আমাদের আসছে, আমাদের এই জায়গায় ভর কত আসছে? মনের মান 0.01 লিখতে পারি আমি। 0.1 কিছু। ওকে, আর এবার আমরা সেম ভাবে ইনটু এর মানটা বের করে ফেলি। ইনটু এর মান কত হবে? রো 2 ইনটু V2। আমাদের রো 2 এর মান কত? 11,300 গুণ V2 এর মানটা কত হবে? 4/3 পাই আর কিউব। এখন দেখো আর এর মানটা কি? সেন্টিমিটারে দেওয়া আছে, এখন সেন্টিমিটারকে আমি যদি মিটার বানাইতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তার কিউব। ওকে, এখন আমরা এই মানটা বের করবো। এখন এই মানটা আমরা যদি বের করি তাহলে এই মানটা কত আসবে? 11,300 গুণ 4/3 গুণ শিফট পাই গুণ 11.5 বা 100 তার কিউব। তাহলে এটা কত আসছে? 71.98 কেজি। ওকে, 71.98 কেজি। এখন দেখো আমরা দুইটা বস্তুর ভর জেনে গেছি আর এদের মধ্যেকার দূরত্ব জেনে, তাহলে আমরা এই জায়গা থেকে তো এফ এর মানটা বের করে ফেলতে পারবো। এফ এর মানটা কত আসবে? আমি আরেকটা পেজে দেখাই এটা, এই জায়গায় দেখাচ্ছি না। আমাদের এফ এর মানটা কত আসবে দেখো, জি m1 m2 বাই বি স্কয়ার, তাই না? তাহলে আমরা জি এর মানটা বসাই। আমাদের জি এর মানটা কত? 6.673 ইন্টু 10 ইনভার্স 11 গুণ m1 এর মান কত? 0.01 গুণ m2 এর মান কত? 71.98। আর হলো নিচে আমাদের দূরত্ব কত? 11.5। সরি, এই যে দূরত্বটা কিন্তু 15 সেন্টিমিটার দেওয়া, আমি যেটা ভুল লিখে ফেলেছি। আমাদের এই যে দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু 15 সেন্টিমিটার দেওয়া। হ্যাঁ, আমাদের মধ্যবর্তী দূরত্বটা আসলে 15 সেন্টিমিটার দেওয়া। তাহলে এটা কত হবে? 15 সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে ভাগ করে তার স্কয়ার। এখন এটা করলে মান কত আসে আমরা একটু দেখি। স্যার আমাদের ক্যালকুলেটেড কত?
সেটা করলে মান কত আসে আমরা দেখি। 6.673 ইন্টু 10^11 গুণ 0.01 গুণ 71.98 বাই 0.15 the square which equals to sorry আবার চলে যাবে 2.13 into 10 inverse 9 2.13 into 10 inverse 9 বুঝতে পেরেছি। তাহলে আমাদের এটা হলো আমাদের উত্তর। হ্যাঁ, এটা হলো আমাদের এদের মধ্যেকার আদর্শ। ওকে, এখন আমরা পরের ম্যাথটা দেখি। দেখো পরের ম্যাথটা কি বলেছে। পরের ম্যাথটাই বলেছে একটি মহাকাশগামী যানকে পৃথিবী থেকে সূর্যের দিকে নিক্ষেপ করা হলে পৃথিবী থেকে কত দূরত্বে সূর্য ও পৃথিবী যানটিকে সমান বলে টানবে। ব্যাপারটা কি, ধরো এটা হলো আমাদের সূর্য আর এটা হলো আমাদের পৃথিবী। ওকে, উল্টাই দিব, এটা ধরো আমি পৃথিবী লিখি, পৃথিবী আর এটা হলো আমাদের সূর্য। তো বলেছে একটা মহাশূন্য যানকে আমি পৃথিবী থেকে সূর্যের দিকে ছেড়ে দিয়েছি, তো কোথায় গেলে পৃথিবী আর সূর্য এই মহাকর্ষ এই যানটাকে সমান বলে টানবে। তো এদের মধ্যবর্তী দূরত্বটা কত। তো এটা হলো আমাদের পৃথিবী আর সূর্যের মধ্যেকার দূরত্ব। হ্যাঁ, তো আমি ধরে নিই যে মহাশূন্য যানটা যখন এই জায়গায় ধরো ধরো এই জায়গায়, ধরো মহাশূন্য যানটা যখন এই জায়গায় তখন এইটাকে পৃথিবী আর সূর্য সমান বলে টানবে। ধরো পৃথিবী হলো F1 বলে টানবে, ধরো পৃথিবী মহাশূন্য যানটাকে F1 বলে টানবে, আর সূর্য মহাশূন্য যানটাকে F2 বলে টানবে। ওকে, তো আমি ধরে নিই এই দুইটা বল আসলে সমান। হ্যাঁ, তো আমরা লেটস সে মহাশূন্য যানের এখন এই হিসাব নিকাশ গুলো করতে হবে। এখন আমাদের পৃথিবীর ভর কত দেয়া আছে। পৃথিবীর ভর দেয়া আছে হলো 6 × 10⁻²৪ কেজি। আর এই মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে দূরত্ব, এই দূরত্বের মান কত দেয়া আছে। ডি এর মান কত দেয়া 1.5 × 10⁻11 মিটার। ওকে, হ্যাঁ, আহ, আর পৃথিবীর ভরটা আমি ধরে নিই যে আমার মহাশূন্য যানের ভরটা হলো m। ওকে, আর এই দূরত্বটা ধরে নিই যে পৃথিবী থেকে এই দূরত্বটা হলো x। পৃথিবী থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা হলো x। ওকে, তাহলে আমরা পৃথিবীর বলটা বের করে ফেলি। আমাদের F1 এর মানটা কত আসবে, জি এম ছোট হাতের m বাই x², তাই না। এখন ধরো আমরা সূর্যের জন্য যে বলটা হিসাব করি, ধরো এই দূরত্বটা কত হবে। এই দূরত্বটা যদি x হয়, এই দূরত্বটা যদি x হয় আর এই পুরো দূরত্বটা যদি d হয়, তাহলে এই দূরত্বটা কত হবে, d - x, তাই না। তাহলে আমরা সূর্যের জন্য সূর্যের ভর দেয়া আছে ধরো সূর্যের ভর ms কত দেয়া 2 × 10⁻30 কেজি। তাহলে সূর্যের জন্য আমাদের বলটা কত হবে, F2 3 ms ছোট হাতের m বাই d - x²। তো প্রশ্নে কি বলেছে যে কোথায় বল দুইটা সমান হবে, তার মানে আমরা তো ধরে নিয়েছি যে F1 = F2। তো এটাই লিখে ফেলি। তো এই জায়গায় F1 = F2, অর্থাৎ cmm by x² cms ছোট হাতের m বাই d - x², তার হোল স্কয়ার, তাই না। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এই জিনিসগুলোকে কেটে দিতে পারি। সিটা কেটে দিতে পারি, এই জায়গায় সি কেটে দিতে পারি, এই যে ছোট হাতের এমটা কেটে দিতে পারি, তাই না। তাহলে এটা করলে বাকি যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা লিখে ফেলি, বা m/x² is equals to ms by d -
এক্স তার হোল স্কয়ার। ওকে, তো এটা থেকে আমরা এরপরে যাই, বা আমরা ঘরগুলোকে এক পাশে নিয়ে আসি। এম বাই এম এস, সরি এটা এস হবে, আমি এক্স লিখে ফেলেছি। এম এস, এম এস ইজ ইকুয়ালস টু, এবার এক্স স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, এক্স স্কোয়ার বাই ডি মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে বা দেখো, এক্স বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হলো এম বাই এম এস। হ্যাঁ, এখন এই ব্যাপারটাকে আমরা আর একটু সিম্পলিফাই করে ফেলতে পারি। তো সিম্পলিফাই করলে দেখো কি আসে। তো এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে বা এক্স বাই ডি মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার এম বাই এম এস। ওকে, তো আমরা এই জিনিসটার হিসাব করে দেখি যে এই জিনিসটার মানটা আসলে কত আসে। আমরা কি করব, রুট ওভার এম, এম এর মান কত, 6 × 10⁻²৪, আর এম এস এর মানটা কত, 2 × 10⁻30। তাহলে বা এক্স বাই ডি মাইনাস এক্সটা কত আসে, 1.732 × 10⁻³ 1.732 × 10⁻³। এখন এই জায়গাটা থেকে আমরা যদি হিসাব নিকাশ করি, তাহলে আমরা এটা লিখতে পারি যে এক্স 1 + 1.732 × 10⁻³ is equals to d into 1.732 × 10⁻³। ওকে, আমরা এই দুইটাকে গুণ করে দিয়ে এক্স টাকে এই পাশে নিয়ে চলে এসেছি। তাহলে বা এই জায়গা থেকে এক্স এর মানটা কত আসবে, এক্স এর মানটা আসবে 3 × 1.732 × 10⁻³ by 1 + 1.732 × 10⁻³। ম্যাথটা কিন্তু সহজই, জাস্ট গাণিতিক হিসাব নিকাশ অনেক। তো আমরা দেখি এটা হিসাব করলে কত হয়। দেখো আমাদের ডি এর মান কত দেয়া আছে, আমাদের ডি এর মান দেয়া 1.5 × 10⁻11, আমরা লিখে ফেলি 1.5 × 10⁻11, আর গুণ করতে হবে কত, 1.732 × 10⁻³ বাই কত, 1 + 1.732 × 10⁻³। ওকে, তো এটা করলে কত আসবে, সায়েন্টিফিক সায়েন্টিফিক পরে দরকার নেই, আমাদের যে মানটা সেটাই লিখে ফেলি। মানটা কত আসতেছে, 2593508044, 2593508044.4 মিটার। তো সূর্য থেকে এত দূরে, সরি পৃথিবী থেকে এত দূরে গেলে এই যে যে দুইটা বল, পৃথিবী এইটাকে যে বলে টানবে আর সূর্য এটাকে যে বলে টানবে, এটা সমান থাকবে। বুঝতে পেরেছি আমরা? এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া দেখেন, আমরা এই জায়গায় রুট করলাম, রুটটা তো আমরা জানি যে রুট করলে প্লাস মাইনাস নিতে হয়, বাট আপনি তো জাস্ট এই জায়গায় প্লাস নিলেন, মাইনাসটা কেন নিলেন না? তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো তোমরা বাসায় এই ব্যাপারটা একটু চেষ্টা করতে পারো। বাসায় তোমরা চেষ্টা করে দেখতে পারো, আমি যে টি বাই টি মাইনাস এক্স, সরি এক্স বাই ডি মাইনাস এক্স ছিল, এক্স বাই টি মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার এম বাই এম এস, আমি যেটা তো শুধু আমি পজিটিভ নিয়েছি তাই না? তো তোমরা করবে কি, বাসায় এটাকে নেগেটিভ নিয়ে চেষ্টা করে দেখবে, এই রুটের মানটা তোমরা নেগেটিভ নেবে, নেগেটিভ নিয়ে করবা, নেগেটিভ নিয়ে করে দেখবা কি এক্স এর যেই মানটা আসে ওই মানের জন্য আসলে অসম্ভব হয়, এক্স এর একটা মান আসবে, বাট এই f1 ইজ ইকুয়ালস টু f2 হওয়াটা অসম্ভব হবে। কারণ তোমরা দেখবে এক্স এর মানটা হয়তো বা এই দিকে আসতেছে আর না হলে এই দিকে আসতেছে, কারণ ঋণাত্মক আসবে, এক্স এর মানটা দেখবে ঋণাত্মক আসে, আমরা তো এইদিকে পজিটিভ ধরছি, তাহলে ঋণাত্মক এই দিকে। এখন বলো তো, এই জায়গায় যদি কোনো বস্তু থাকে,
এই বস্তুটাকে পৃথিবী যে বলে টানবে, সূর্য কি তার থেকে সেম বলে টানতে পারবে? পারবে তো না। হ্যাঁ, এজন্য আমরা সাধারণত এইসব ম্যাথের ক্ষেত্রে নেগেটিভ চিহ্নটা পরিহার করি। বুঝতে পেরেছি? ওকে, আসো আমরা নেক্সট ম্যাথটা দেখি। তো এই ম্যাথটা কি বলেছে, এম ভরের একটি বস্তু দুইটি খণ্ডে ভাগ করা হল, কি অনুপাতে ভাগ করলে তাদেরকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে তাদের মধ্যেকার আকর্ষণ বল সর্বাধিক হবে। তো দেখো ম্যাথটাকে বোঝার চেষ্টা করো। ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার ভরে, তো তুমি করলা কি, এই বস্তুটাকে দুই খণ্ডে ভাগ করো, দুই খণ্ডে ভেঙে এই জায়গায় এক খণ্ড রাখলো, এই জায়গায় এক খণ্ড রাখলো। ওকে, তো ধরো এই খণ্ডটার ভর হলো এক্স এম, আর এই খণ্ডটার ভর কত হবে তাহলে, এম মাইনাস এক্স এম, বা 1 - x ইন্টু এম, তাই না? হ্যাঁ, ওকে, তুমি দুইটাকে ভেঙে এই যে দুই পাশে রাখলাম, এটি একটু উপরে লিখে দেবো, 1 - x ইন্টু এম। এখন এদের মধ্যে কি একটা নির্দিষ্ট দূরত্ব আছে। তো প্রশ্নে বলেছে যে এই বস্তুটাকে ভেঙে আমি যদি নির্দিষ্ট দূরত্বে রাখি, তাহলে আমি কোন অনুপাতে ভাঙলে এই যে যে আকর্ষণ বলটা এদের মধ্যেকার, এই আকর্ষণ বলটা সর্বাধিক। বুঝতে পেরেছি? তো আমি ধরে নিলাম আমরা বস্তুটাকে এক্স এম আর 1 - x এম অনুপাতে ভেঙেছি। দেখো দুইটা যোগ করলে কিন্তু এমই আসে। হ্যাঁ, তো দেখো এখন আমরা আকর্ষণ বলটা বের করি এই জায়গা থেকে। আমাদের আকর্ষণ বলটা কি হবে, জি m1 m2 বাই d স্কয়ার। তো এটাকে আমি কি লিখতে পারি, জি এক্স মাইনাস এক্স স্কয়ার m স্কয়ার বাই n স্কয়ার। ওকে, তো দেখো আমি ধ্রুবক জিনিসগুলোকে এক জায়গায় লিখি। এটা হলো আমার এফ এর মানটা আসলো। হ্যাঁ, তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ম্যাথে কি বলছে যে তোমার কাছে একটা বস্তু আছে, বস্তুটাকে তুমি কি অনুপাতে ভেঙে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল সর্বাধিক হবে। বুঝতে পারছো? তো ব্যাপারটা কেমন, ধরো তোমার কাছে যে 10 কেজি ভরের একটা বস্তু আছে, তো তুমি এই বস্তুটাকে কি 2 কেজি 8 কেজি ভেঙে রাখতে পারো, 5 কেজি 5 কেজি ভেঙে রাখতে পারো, 4 কেজি 6 কেজি ভেঙে রাখতে পারো। তো তোমাকে প্রশ্ন করেছে যে কি অনুপাতে ভাঙলে এদের মধ্যেকার আকর্ষণ বলটা সর্বাধিক হবে। হ্যাঁ, তো তুমি এখন তো আকর্ষণ বলটা কিভাবে সর্বাধিক হবে এটা তো তোমাকে হিসাব করে বের করতে হবে। তো আমরা আসলে সেই কাজটাই করছি এই জায়গায়। হ্যাঁ, তো আমরা ধরে নিয়েছি যে আমি এক খণ্ড করেছি হলো এক্স এম, আর এক খণ্ড তাহলে কি হবে 1 - x এম। তো আমাদের কাজ হবে হলো এক্স এর মানটা বের করা। হ্যাঁ, এখন দেখো তোমরা যখন ডিফারেন্সিয়েশন করবা বা যারা পড়েছো তারা জানবে যে সর্বাধিক মানের জন্য বা সর্বনিম্ন মানের জন্য কোন চলকের জন্য যদি আমরা এফ এর সর্বাধিক মান চাই, তাহলে ওই চলকের সাহায্যে এফ এর প্রথম অন্তরীকরণ 0 হতে হবে। অর্থাৎ কি, ডিএফ বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু কত হতে হবে, 0 হতে হবে সর্বাধিক মানের জন্য। ওকে, এটা তোমরা ডিফারেন্সিয়েশন যখন করবা তখন জানতে পারবা। আপাতত তোমরা ভাইয়ার উপর বিশ্বাস রাখতে পারো। ওকে, তো দেখো এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ডি ডিএক্স ইন্টু সি এম স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো এই জিনিসটা তো ধ্রুবক, কারণ এই সিস্টেমের জন্য দেখো জি এর মানটা ধ্রুবক, ভরটাও ধ্রুবক, আর নির্দিষ্ট দূরত্বে রেখেছি তার মানে দূরত্বটাও ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি, বা ধ্রুবকটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি, ধ্রুবক পদের অন্তরীকরণ তো হয় না, ডিএক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখন দেখো এটার অন্তরীকরণ করলে কত আসবে, তার আগে আমি কি করি, ধ্রুবকটাকে ওই পাশে নিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে কি থাকবে, ডিডিএক্স অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো তোমাদের এই জায়গায় আমি একটা সূত্র শিখাবো। তো তোমরা অন্তরীকরণ করার পরে জানতে পারবা ddx of x to the n is equals to n x to the n minus 1। বুঝতে পেরেছো? এখন দেখো আমাদের যে অন্তরীকরণটা ছিল ddx of x minus x squared, এটাকে করলে কত আসবে, তাহলে প্রথমে ddx of x একটু আমরা ভেঙে লিখে ফেলি, ddx of x minus
ddx অফ এক্স স্কোয়ার। এগুলো তোমরা সব অন্তরীকরণে গিয়ে জানতে পারবে। আমি তোমাদের আপাতত একটা জাস্ট বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। কঠিন মনে হইলে এই ম্যাথটা স্কিপ করতে পারো, তোমরা অন্তরীকরণ করার পরে এই ম্যাথটা করবো। ওকে, আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখো এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে 1 ইন্টু এক্স টু দা 1 মাইনাস 1। এবার মাইনাস কি আসবে, এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে 2 ইন্টু এক্স টু দা 2 মাইনাস 1। এখন দেখো 1 মাইনাস 1 করলে এক্স টু দা 0, আর এক্স টু দা 0 এর মান কত, 1। তাহলে এই পুরো রাশিটার মান কত আসবে, 1। আর মাইনাস 2 ইন্টু, দেখো 2 মাইনাস 1 কত হবে, 1, তাহলে এক্স 1 মাইনাস 2 এক্স আসবে, এক্স মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ। হ্যাঁ, তো আমরা জাস্ট এই জায়গায় লিখে ফেলি সেটা। তো বা আমাদের এই অন্তরীকরণটা কত আসবে, 1 মাইনাস 2 এক্স, এটার মান কত, 0। তাহলে বা এক্স এর মান কত, হাফ। দেখেছো? তাহলে আমাদের একটা খণ্ডের ভর কত, আমাদের একটা খণ্ডের ভর হলো হাফ এম। তাহলে আমাদের অপর খণ্ডের ভর কত হবে, 1 মাইনাস এক্স ইন্টু এম ইজ ইকুয়ালস টু হাফ এম। তোমরা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা যদি কোনো বস্তুকে ভেঙে সর্বাধিক বলের মান পেতে চাই, তাহলে আমাদের ওই বস্তুটাকে কি অর্ধেক অর্ধেক করে ভাঙতে হবে, তাই না? তো আমি যে তোমাদেরকে 10 কেজি ভাঙার যে উদাহরণটা দেখিয়েছিলাম, তোমাদেরকে যে 10 কেজি ভর ভাঙা যে উদাহরণটা দেখেছিলাম, তো আমরা কি করলে এটার মান বেশি সর্বাধিক হবে, আমরা যদি এদেরকে 5 কেজি 5 কেজি করে ভাঙি, বুঝতে পেরেছি? অর্থাৎ যদি আমরা এদেরকে অর্ধেক অর্ধেক করে ভাঙি। ওকে, দেখো আমরা আরেকটা ম্যাথ করবো এই জায়গায়। এই ম্যাথটা কি বলেছে, এই ম্যাথটায় বলেছে এম ভরের দুইটি বস্তুকণা পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরছে, প্রতিটি কণার বেগ কত। ব্যাপারটা কেমন আমি তোমাদেরকে বলি। ধরো এম ভরের দুইটি বস্তুকণা আছে আমাদের। ধরো এই যে একটা বস্তুকণা, অন্য কালার দিয়ে দেখি তোকে। ধরো এই যে আমাদের একটা বস্তুকণা হলো আমাদের এই যে আরেকটা বস্তুকণা আছে এটা। ওকে, তো এম ভরের দুইটি বস্তুকণা, এরা পরস্পর মহাকর্ষ বলের প্রভাবে আর ব্যাসার্ধের একটা বৃত্ত বরাবর ঘুরছে। তো আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ বলে দিছে আর। আমাদেরকে এই বৃত্তটার যে ব্যাসার্ধ এটা বলে দিছে কত, আর। এখন এরা কি করছে, এই মহাকর্ষ বলের কারণে এরা পরস্পর দুইজনে এই বৃত্ত বরাবর ঘুরছে। এখন তোমাকে বলেছে প্রতিটি কণার বেগ কত হবে। ওকে, মানে এটা এই দুইটি ভর কি বেগে পরস্পর ঘুরবে। তুই ম্যাথটা তোমরা কিভাবে করতে পারো, আমরা প্রথমে এই দুইটি কণার মধ্যেকার আকর্ষণ বলটা বের করব। হ্যাঁ, দেখো তো এই দুইটি কণার আকর্ষণ বল কত হবে, এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই মধ্যবর্তী দূরত্ব। এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটা কত হবে, এটা কত হবে, 2r হবে না, কারণ দুইটা ব্যাসার্ধ, তাহলে 2r তার স্কয়ার। ওকে, তাহলে এফ এর মানটা কত আসছে, জি ইন্টু এম স্কয়ার বাই 4r স্কয়ার। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, জি এম স্কয়ার বাই 4r স্কয়ার। ওকে, এখন দেখো কোন বস্তু, ধর আমরা এই বস্তুটার জন্য ধরি, এই বস্তুটার জন্য একটু কি করবো, এই বস্তুটা যখন একটা বৃত্তাকার পথে ঘুরবে তখন এর একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন। ধরো কেন্দ্রমুখী বলটা এফসি। এখন এখানে তো আর কোনো বল নেই, এখানে জাস্ট মহাকর্ষ বল আছে। তাই এই কেন্দ্রমুখী বলটার যোগান দিবে কি, এই মহাকর্ষ বলটা। তাহলে আমরা লিখে ফেলি, আমাদের এফসি এর মান কত হবে, জি এম স্কোয়ার বাই 4r স্কোয়ার। এখন কেন্দ্রমুখী বলের সূত্র কি, আমরা নিউটনিয়ান মেকানিক্স এ পড়েছি, এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জি এম স্কোয়ার বাই 4r স্কোয়ার। এখন একটা এম কাটা যায় আর একটা আরেকটা আর কাটা যায়, তাহলে আমাদের বা ভি স্কোয়ার এর মানটা কত আসে, আমাদের ভি স্কোয়ার মান আসবে জি এম বাই 4r। তাহলে অতএব জি এর মান কত আসবে, রুট ওভার জি এম বাই 4। বুঝতে পেরেছি ম্যাথটা? এই ম্যাথটাও একটু কমপ্লেক্স হতে পারে তোমাদের জন্য, বাট আশা রাখি তোমরা বুঝেছো। তো ভি এর মানটা কত হবে, রুট ওভার জি এম বাই 4r। এটা কোনো সূত্র হিসাবে মুখস্থ রাখার দরকার নেই। তো তোমাদের কি থাকতে পারে দেখো, ম্যাথটা আমরা আবার একটু ওভারভিউ করবো।
দুইটা বস্তু মহাকর্ষ বলের কারণে একটা বৃত্তাকার পথে ঘুরছিল আকর্ষণের কারণে। তো তাদের বেগ বের করতে বলেছে। তো আমরা জাস্ট প্রথমে মহাকর্ষ বলটা বের করলাম। জাস্ট প্রথমে মহাকর্ষ বলটা বের করবো। এরপর আমরা বললাম কি, যেহেতু এই বস্তুটা মহাকর্ষ বলের কারণে ঘুরছে, এই যে আমাদের এই যে বস্তুটা আছে, এই বস্তুটা যেহেতু মহাকর্ষ বলের কারণে ঘুরছে, আর যেহেতু ঘুরছে তার মানে কি এর একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন। তো কেন্দ্রমুখী বলটা এফসি। আর এখানে যেহেতু মহাকর্ষ বল বাদে অন্য কোনো বল নেই, তার মানে অবশ্যই এফসিটা যোগান দিবে কে? মহাকর্ষ বল। এখন আমরা সেই জাস্ট ইকুয়েশন লিখে এই জায়গা থেকে ভি এর মানটা বের করেছি। আর এটা কি সূত্র? অনেকে বলতে পারো ভাইয়া এটা কি লিখলেন? এটা আসলে কেন্দ্রমুখী বলের সূত্র। এটা কিন্তু আমরা নিউটনিয়ান মেকানিক্সে পড়ে এসেছি। হ্যাঁ, তো এই ম্যাথটা অনেক সুন্দর ছিল। তোমরা এই ম্যাথটা নিজেরা আবার চেষ্টা করবে। আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি, দেখো। এম ভর সম্পন্ন চারটি কণা কোনো বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দুতে আছে। কণাগুলি পরস্পর আকর্ষণের প্রভাবে বর্গক্ষেত্রের পরিবৃত্তের পরিধিতে ঘোরে। মানে সেম ম্যাথ, এখানে যেমন একটা বৃত্তে ঘুরে সরাসরি বলা ছিল, এখন বলা হয়েছে কি একটা বর্গক্ষেত্রের পরিধিতে ঘোরে। আর কণা আছে কিন্তু চারটা, মাথায় রাখো। তো তাদের প্রতিটার গতিবেগ বের করতে হবে। তো তোমরা এই ম্যাথটা এইচডব্লিউ হিসেবে করে রাখবে, ওকে? তোমরা এই ম্যাথটা এইচডব্লিউ হিসেবে করে রাখবে। আর নিজেরা চেষ্টা করবে। আমি এর পরের ক্লাসে প্রথমে এই ম্যাথটা সলভ করাবো। ওকে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। দেখা হবে দ্বিতীয় ক্লাসে। ধন্যবাদ সকলকে।